বলে আরিয়ানের মনোযোগ সহকারে রিদিতার চুলগুলো ভালোভাবে মুছে দিতে লাগলো। হঠাৎ আধ ভেজা সাদা কামিজের ফাঁকে রিদিতার হালকা উন্মুক্ত ফর্সা ঘাড়, সেই সাথে সেখানে অবস্থানত ছোট্ট একটি তিল এবং কামিজের সাথে লেপ্টে থাকা হালকা ভেজা পিঠ দেখে আবারও চোখে নেশা ধরে গেল আরিয়ানের। সাথে রিদিতার চুলের মাতাল করা সুঘ্রাণ তাকে চরমভাবে আকৃষ্ট করতে লাগলো। সে নিজের অজান্তেই হৃদিতার চুলে নিজের মুখ গুজে দিল। নিজেকে তার মাতাল আর পাগল পাগল অনুভব হচ্ছিল। হঠাৎ হৃদিতার নড়াচড়াতে তার হুঁশ ফিরে এলো। নিজেকে মনে মনে হাজার বার তিরস্কার করল সে। আজ কেন বারবার এতটা বেসামাল আর নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে সে? কেন নিজের মন ও হৃদয়কে কন্ট্রোল করতে পারছে না? এক সময় হৃদিতাকে হালকা দূরে ঠেলে দিয়ে পেছন ঘুরে আরিয়ান গম্ভীর ও শান্ত কণ্ঠে বলল, এইভাবে আর কখনো তুমি আমার সামনে আসবে না। সাদা পোশাক এবং ভেজা চুলো তো একদমই নয়। বিয়ের আগ পর্যন্ত যেন এইভাবে তোমাকে আমার সামনে আসতে না দেখি। আরিয়ানের কথায় হৃদিতা বেশ অবাক হয়ে গেল। সেই সাথে আরিয়ানের এমন গম্ভীর কণ্ঠস্বর ও কথা শুনে অভিমানী হয়ে উঠল হৃদিতার হৃদয়। সে অভিমানে গাল ফুলিয়ে বিছানায় বসে পড়ল। আরিয়ান সেটা বুঝতে পেরে হৃদিতার সামনে হাঁটু গেড়ে বসে কোমল কণ্ঠে বলল, তোমাকে এইভাবে দেখলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না হৃদি। আমার চাপা দিয়ে রাখা অজস্র অনুভূতিগুলো চরম উত্তেজিত হয়ে সেগুলো বহিঃপ্রকাশ ঘটাতে চায়। আর আমি চাই না আমার পবিত্র অনুভূতিগুলো তোমাকে কোনো অস্বস্তিদায়ক এবং অপবিত্র অনুভূতি দিক। সেজন্যই তোমাকে এই কথাগুলো বললাম। আমি পবিত্র বন্ধনে তোমাকে বেঁধে সম্পূর্ণ হালালভাবে পেতে চাই। তখন নিজের সম্পূর্ণ অনুভূতি আর অধিকার তোমার উপর প্রয়োগ করলে কোনো দ্বিধা থাকবে না। হৃদিতা এক মনে আরিয়ানের কথাগুলো শুনে যেতে লাগলো। মুগ্ধতায় ছেয়ে গেল তার মন। ছেলে হয়েও নিজের অনুভূতিকে অপবিত্র করতে চায় না আরিয়ান। চায় না ভালোবাসার মানুষটার প্রতি ন্যূনতম অসম্মানের বহিঃপ্রকাশ ঘটাতে। সম্মান ও ভালোবাসার সাথে নিজের প্রেয়সীকে নিজের করে নিতে চায় আরিয়ান। পরক্ষণেই আরিয়ানের ট্রাউজারের পকেট থেকে দুটো ছোট্ট বক্স আবিষ্কৃত জিনিস বের করলো। একটাতে ডায়মন্ডের কারুকাজ করা সুন্দর একটি লকেট এবং অপরটিতে হৃদিতার পছন্দ করা সেই দিনের আবিষ্কৃত ডায়মন্ড রিং, যেটা আরিয়ান হৃদিতার অজান্তেই কিনেছিল। দুটো জিনিস হৃদিতার সামনে ধরে আরিয়ান আবেগী কণ্ঠে বলল, এগুলো হচ্ছে ঘোরাঘুরি করার সময় তোমার অজান্তে কিনেছিলাম। তোমার প্রতি আমার ভালোবাসাময় ক্ষুদ্র ওই সামান্য উপহার। হৃদিতা সেগুলোর দিকে অপলক তাকিয়ে আরিয়ানের চোখে চোখ রেখে বলল, ভালোবাসার উপহার কখনো ক্ষুদ্র আর সামান্য হতে পারে না। ভালোবেসে দেওয়া উপহার অমূল্য হয়, যার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। লকেটটা খুলে আরিয়ান হৃদিতাকে সেটা দেখালো। লাভ শেকের আকর্ষণীয় লকেটটি এক পাশে আরিয়ান এবং অপর পাশে হৃদিতার ছবি অ্যাটাচ করা। আরিয়ান নিজের হাতে সেটা হৃদিতার গলায় পরিয়ে দিল। তারপর ডায়মন্ডের আংটিটা হৃদিতার বাম হাতের মধ্যমা আঙ্গুলে পরিয়ে দিল। সেই হাতে এখনও আরিয়ানের কিছুদিন আগের দেওয়া ডায়মন্ডের মোহনীয় ব্রেসলেটটাও রয়েছে। তারপর সেই হাতে চুমু দিয়ে আরিয়ান পরম আবেগে মোহনীয় ও কোমল কণ্ঠে বলে উঠল, এই তিনটে জিনিস সর্বদা তোমার কাছে আমার ভালোবাসার স্মৃতি বহন করবে। আমি যখন যেখানে থাকি না কেন, যখনই জিনিসগুলোর প্রতি তুমি দৃষ্টি রাখবে, হাত বুলাবে, তখনই আমাকে অনুভব করবে। তখন মনে হবে আমি সবসময় তোমার পাশে আছি, আত্মার মতোই মিশে আছি তোমার দেহ ও হৃদয় জুড়ে। কথাগুলো শুনে দৃষ্টি ছলছল করে উঠল হৃদিতার। হঠাৎ সে একটা অবাক কাণ্ড করে বসল।
হুট করে আরিয়ানের দু গালে দুটো চুমু খেয়ে বসলো। আরিয়ান অবাক হবে নাকি খুশি হবে সেটা বুঝতে পারছে না। পরবর্তীতে খুশি হয়ে হৃদিতাকে আলতোভাবে জড়িয়ে ধরলো। তুমি যে আমাকে এত উপহার দিলে, আমি তো তোমায় কিছুই দিতে পারলাম না। কি বলেছে কিছু দিতে পারোনি? হৃদি নামক গোটা সুখের পৃথিবীটাকে তো তুমি দিয়ে দিয়েছ আমায়, যেখানে আমার অনুভূতি ও ভালোবাসার মহাসমুদ্র লুকায়িত রয়েছে, যেখানে আমার সুখ ও শান্তি বিরাজমান, যেখানে আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন প্রতিনিয়ত স্পন্দিত হচ্ছে, যেখানে আমার গোটা জীবনটা আবদ্ধ। সেই সমস্ত তুমিটাই তো আমার। সেখানে তুমি কিভাবে বলছো আমাকে কিছুই দিতে পারোনি? স্বামী স্ত্রীর পরিচয়ে রিসোর্ট ভাড়া নেওয়ায় আরিয়ান আর হৃদিতার থাকার জন্য রুম নিতে হয়েছে একটা। আলাদা আলাদা রুম নিলে ম্যানেজার ও স্টাফদের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে, তাই বাধ্য হয়ে একটা রুমের ব্যবস্থা করতে হলো আরিয়ানকে। রাতের খাওয়া দাওয়া সেরে আরিয়ান ঠিক করলো হৃদিতা বিছানায় ঘুমাবে আর সে কাউচে ঘুমাবে। কিন্তু আরিয়ান কষ্ট করে সারা রাত কাউচে ঘুমাবে সেটা নিয়ে হৃদিতার ঘোর আপত্তি। অবশেষে ঠিক হলো বড় বিছানার মাঝখানে বরাবর প্রকাণ্ড কোল বালিশটা রেখে দুজন দুপাশে ফিরে ঘুমাবে। হলোও তাই। ক্লান্ত ও শ্রান্ত হৃদিতা চোখ বুজে মুহূর্তেই ঘুমিয়ে পড়ল। আরিয়ান ভালো করে তার শরীরে কাঁথা টেনে দেয়, মাথায় অনেকক্ষণ হাত বুলিয়ে দিয়েছে। ইতিমধ্যে মেয়েটা অনেকবার হাঁচি দিয়েছে, সেটা নিয়ে আরিয়ানের দুশ্চিন্তার শেষ নেই। এদিকে হৃদিতার মুখটা অজান্তেই আরিয়ানের দিকে ফিরানো ছিল, কিন্তু আরিয়ানের চোখে আজ ঘুম নেই। ট্রাউজারের পকেট থেকে একটা জিনিস বের করে হাত উঁচু করে সেদিকে চেয়ে রইল আরিয়ান। দু হাত খুলে যাওয়ায় ডান পাশের নুপুরটার দিকে এক মনে চেয়ে থেকে মৃদু হেসে চুমু খেলো সেটাতে। তারপর হৃদিতার মুখের দিকে নিষ্পলক ও বিমুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল। মুহূর্তের পর মুহূর্ত, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, অথচ আরিয়ানের হৃদিতাকে দেখা শেষ হয় না। তার চোখের তৃষ্ণা যেন কিছুতেই মেটে না। অসম্ভব ভালো লাগা, মুগ্ধতা, ঘোর মায়া আর ভালোবাসার সেই দৃষ্টি নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দেয় আরিয়ান। সারা রাত হৃদিতার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে শেষ রাতে ঘুম চোখ জোড়া লেগে এসেছিল আরিয়ানের। সকালবেলা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই আরিয়ান নিজের বুকের উপরে ভারী কোনো কিছুর অস্তিত্ব অনুভব করলো। জানালার ফাঁক গুলিয়ে সকালের মিষ্টি রোদ্দুর তার চোখে মুখে এসে পড়েছে। পিটপিট করে চোখ জোড়া খুলতেই নিজের প্রশস্ত বুকে হৃদিতার ঘুমন্ত মায়াবী মুখটা দেখে অদ্ভুত প্রশান্তি এবং ভালো লাগায় ভরে গেল তার সমস্ত দেহ মন। ঠোঁটের হাসির রেখা ঝুলিয়ে হৃদিতার গালে হাত রাখতেই চমকে উঠল আরিয়ান। হৃদিতার শরীর বেশ গরম হয়ে আছে, সেই সাথে তার বুকে হৃদিতার উত্তপ্ত ঘন নিঃশ্বাস পড়ছে। বুকের ভেতর কেমন অদ্ভুত মোচড় দেওয়া শুরু হয়েছে তার। তবুও সে হৃদিতাকে ঘুম থেকে জাগালো না, বরং নিজের দু হাত দিয়ে আলতোভাবে তাকে জড়িয়ে ধরে অপলক সেই ঘুমন্ত ও মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। বেলা 12টা নাগাদ খান ম্যানশনে ফিরল আরিয়ান ও হৃদিতা। মূল ফটকের সামনে মিসেস শায়লা খান ও রেজা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো না আরিয়ান। সে আগেই তাদেরকে ফোন করে তাদের অবস্থার কথা জানিয়ে রেখেছিল। এতক্ষণ তারা দুজন মিলে আরিয়ান ও হৃদিতার অপেক্ষা করছিল। হৃদিতাকে ধরে ধরে অতি সাবধানে সিঁড়ি ভেঙে উপরে উঠালো আরিয়ান। মিসেস শায়লা হৃদিতাকে এক সার্ভেন্টকে বলে রুমে পাঠিয়ে দিল। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, এখনো তোমাদের এঙ্গেজমেন্ট হয়নি আরিয়ান, তাই এখন ওকে নিয়ে এভাবে বেখেয়ালিভাবে ঘুরে বেড়ালে সেটা মোটেও ভালো দেখায় না। আরিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সেটা আমিও জানি মা। আমি শুধু ওকে ঢাকা শহরটা ঘুরে দেখাতে চেয়েছিলাম, দাঁচের। কিন্তু পরিস্থিতি চাপে পড়ে বাড়ি ফিরতে তো লেট হয়ে গেল। মিসেস শায়লা খান আরও কিছু বলতে নিবে তার আগেই রেজা চৌধুরী তাকে থামিয়ে দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, তোমাকে বাড়িতে চাপ নিতে হবে না আরিয়ান। আমি জানি তুমি কেমন। আমার মেয়েকে খুব দীর্ঘ সময় কাছে না পেলেও আমি জানি সে কেমন, তাই তোমাকে এ বিষয়ে এক্সপ্লেন করতে হবে না।
আমি তোমাদের অবস্থাটা বুঝতে পেরেছি। অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটা ঘটেছে, সেটাও বুঝতে পেরেছি। তোমাদের দ্বারা কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, সেটা সম্পর্কেও শতভাগ নিশ্চিত আমি। তাই এই ব্যাপারটা নিয়ে আর তোমাকে চাপ নিতে হবে না। যা হয়েছে সব ভুলে যাও, কিন্তু নেক্সট টাইম এসব ব্যাপার নিয়ে একটু সাবধানে থেকো। আরিয়ান একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ভিতরে চলে গেল। বিছানায় গা এলিয়ে গায়ে কম্বল টেনে জুবুথুবু হয়ে শুয়ে রয়েছে রিতা। ফর্সা মুখটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে। চোখ মুখ তার বন্ধ, নিঃশ্বাস কিছুটা ঘন ও ভারী হয়ে এসেছে। হঠাৎ মাথায় পরিচিত কারো হাতের স্পর্শ পেয়ে ধীরে ধীরে চোখ খুলে তাকালো রিদিতা। পরিচিত প্রিয় মানুষটিকে দেখে মুখে হাসি ফুটে উঠল তার। আরিয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলল। তোমার শরীরে তো জ্বর এসেছে হৃদি, জ্বরে গা একদম পড়ে যাচ্ছে। হৃদিতা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল। ও কিছু না, মেডিসিন নিয়েছি, দ্রুত সেরে যাবে। হৃদিতার কথাগুলো বলতে ভীষণ কষ্ট হচ্ছিল। এজন্য আরিয়ানের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। ও দ্রুত ওয়াশরুমে গিয়ে একটা ছোট্ট কাপড়ে পানি ভিজিয়ে এনে সেটা ভাঁজ করে হৃদিতার মাথায় জলপট্টি দিয়ে দিল। সাথে সাথে চোখ বুজে এলো হৃদিতার। আরিয়ান থামলো না। একটা বাটিতে করে পানি নিয়ে ক্রমাগত জলপট্টি নতুন করে ভিজিয়ে নিয়ে হৃদিতার মাথায় দিতে লাগলো সে। মুখ গলা পানি দিয়ে ভালো করে মুছিয়ে দিল। হৃদিতা তখন জ্বরের ঘোরের মধ্যে চলে গেছে। জ্বরের ঘোরে তপ্ত ও মাদকতাময় কণ্ঠ নিয়ে হৃদিতা আরিয়ানকে ডাকলো। আরিয়ান। আরিয়ান হৃদিতার হাত শক্ত করে ধরে রেখে বিচলিত কণ্ঠে বলল। বড় রীতি, ভীষণ কষ্ট হচ্ছে তোমার? হৃদিতা সেই একই কণ্ঠে বলল। এতক্ষণ হচ্ছিল, তুমি এসে পড়ে এখন ভালো লাগছে। এত জ্বর তোমার, আমাকে মাকে কিংবা কাউকে কোনো কিছু বলনি কেন? আমার চোখ সারাক্ষণ তোমাকেই খুঁজছিল, তাই আর কাউকে কিছু বলা হয়ে ওঠেনি। তারপর আরিয়ান নিজেই আফসোস করে বলে উঠল। কেন যে তোমাকে ফেরে শান্তর কথা ভার্সিটিতে ফর্ম আনতে চলে গিয়েছিলাম, না গেলে এইভাবে তোমাকে কষ্ট পেতে হতো না। বাধ্য হয়ে ভার্সিটিতে গেলেও আরিয়ানের মন সারাক্ষণ হৃদিতার পানেই পড়েছিল। মনে হচ্ছিল সব ছেড়ে ছুড়ে বাতাসের গতিতে হৃদিতার কাছে ছুটে আসার। হৃদিতা আরিয়ানের হাত শক্ত করে ধরে সম্মোহনীয় কণ্ঠে বলল। আমাকে ছেড়ে কোথাও যেও না আরিয়ান, সব সময় আমার কাছেই থেকো। তুমি দূরে গেলে আমার বড্ড ভয় করে। আরিয়ান হৃদিতার মাথায় আলতো চুমু খেয়ে সেখানটায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। আমি কোথাও যাচ্ছি না রীতি, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। তুমি একদম ভয় পাবে না, বুঝছো? আমি আছি তোমার কাছে সারা জীবন। হৃদিতা স্বস্তিতে চোখের পাতা বুজে ফেলল। চোখের পাতা এক অদ্ভুত শান্তিতে ভারী হয়ে আসছে। ভারী হয়ে থাকা নিঃশ্বাস ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়ে এলো। আরিয়ানের স্পর্শ ও আলিঙ্গন পেয়ে উত্তপ্ত দেহ এবং মস্তিষ্ক দ্রুত ঘুমের জগতে পাড়ি জমালো। আরিয়ান তখনও হৃদিতার মাথায় ক্রমাগত জলপট্টি দিয়ে যাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হৃদিতার ফর্সা মুখটা এই মুহূর্তে আর রক্তিম বর্ণ ধারণ করেছে। সেখানে নিজের আলতো স্পর্শ একে দিয়ে ঘুমন্ত ও নিষ্পাপ চেহারার হৃদিতার দিকে ভালোবাসার দৃষ্টিতে নিষ্পলক তাকিয়ে রইল আরিয়ান। সকালবেলা কারো চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল খান ম্যানশনের সবার। কোনো এক মহিলা অনবরত ডাকাডাকি করে যাচ্ছে। মিসেস শায়লা ড্রয়িং রুমে বসে অবাক হয়ে গেলেন। তার একমাত্র ননদ ও তার মেয়ে এসেছে। এতগুলো বছর যাদের কোনো খোঁজ খবর ছিল না, এমনকি তাদের চরম দুঃসময়েও তাদের পাশে পাওয়া যায়নি। হঠাৎ আজ তাদের আগমন দেখে মিসেস শায়লা এই সাথে অবাক এবং রাগান্বিত হলেন। তড়িৎ বেগে সিঁড়ি থেকে নেমে আরিয়ানের ফুপির কাছে গেলেন। তুমি এখানে এতদিন পর কেন এসেছো? ভাবি, আমি তোমার একমাত্র ননদ হই, এতদিন পরে আসলাম আর তুমি এভাবে কথা বলছো? তো কিভাবে কথা বলবো? যখন তোমার ভাই মারা গিয়েছিল তখন এসেছিলে? যখন আমার ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তখন এসেছিলে? যখন আমার দুঃসময়ে রেজা ভাই ছাড়া আর কেউ পাশে ছিল না তখন এসেছিলে? অথচ এই তোমাদেরই আমার স্বামী কতভাবে সাহায্য করেছিল। তোমার স্বামীর বিজনেস তৈরি করতে আমার স্বামীর ভূমিকা,
মানে তোমার একমাত্র ভাইয়ের ভূমিকা মুখ্য ছিল। যখন নিজের স্বার্থ হাসিল হয়ে গেল তখনই সব ভুলে গেল। আপন ভাই ছিল না বলে তার সাথে এমনটা করতে পারলে। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি মাথা নিচু করে ফেললেন। তার চোখ মুখ জুড়ে স্পষ্ট অনুতপ্ত আর অনুশোচনার ছাপ। পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী যুবতী মেয়েটাও আসার পর থেকে মাথা নিচু করে রেখেছে। সে তার মায়ের কাজের জন্য লজ্জিত এবং অনুতপ্ত। আসলে তার মামির দুঃসময়ে সে ও তার বাবা পাশে থাকতে চেয়েছিল, কিন্তু তার মা অতিরিক্ত লোভী হওয়ার কারণে তাদেরকে বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে হয়। মিসেস শায়লা তাদেরকে চুপ থাকতে দেখে পুনরায় বললেন, দেখো সাদিকা, আমি আর কথা বাড়াতে চাই না। আমার চরম দুঃসময়ে যখন তোমাদেরকে পাশে পাইনি, এখন তোমাদেরকে দিয়ে আমার কি হবে? তোমরা এখানে আর দাঁড়িয়ে না থাকলেই আমার জন্য ভালো হবে। আর কোনো দিন এই বাড়িতে পা রাখার দুঃসাহস করবে না। আচমকা যুবতী মেয়েটি মিসেস শায়লার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মামি, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক চেষ্টা করেছি তোমাদের দুঃসময়ে তোমাদের পাশে থাকার। আমি আর আমার আব্বু অনেক করে চেয়েছিলাম তোমাদের সাথে দেখা করার, কিন্তু আম্মুর জোরাজুরিতে আমাদেরকে বাধ্য হয়ে ইতালিতে চলে যেতে হয়েছিল। কিন্তু বিশ্বাস করো, এই অনুতাপ আর অনুশোচনায় আমি আর আব্বু একটা দিনও ভালো থাকিনি। আম্মুরও এতদিন পরে বোধহয় দয়া হয়েছে, তাই বাংলাদেশে আসতেই আমাকে নিয়ে তোমাদের কাছে ছুটে এসেছে। প্লিজ মামি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মিসেস শায়লার মন কিছুটা নরম হলো। তিনি মেয়েটিকে টেনে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করে বলতে লাগলেন, তোর আর তোর বাবার প্রতি আমার কোনো রাগ অভিযোগ নেই। আমি জানি তোরা কতটা কোমল হৃদয়, কিন্তু তোর মা তোদেরকে যেমন আমাদের থেকে আলাদা করেছে, তেমনি আমাদের খারাপ সময়ও আমাদের পাশে থাকেনি। জানিস তো, বিপদের সময় প্রিয়জনদের একটু সহানুভূতি আর সঙ্গ কতটা কার্যকর ভূমিকা পালন করে, কিন্তু সেটা তোর মা বুঝেও বুঝতে চায়নি। তাও আমি তোদের প্রতি মনে আর কোনো ক্ষোভ পোষণ করে রাখবো না। মাফ করে দিলাম তোদেরকে। মেয়েটির চোখ মুহূর্তেই খুশিতে চকচক করে উঠল। মিসেস শায়লার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে পুনরায় তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আই লাভ ইউ মামি, লাভ ইউ ভেরি ভেরি মাচ। তুমি অনেক ভালো, তোমার কোনো তুলনা হয় না। মিসেস শায়লা মেয়েটিকে ছাড়িয়ে মুচকি হেসে বললেন, তোর বাবা আসেনি রে রুহি? আসলে বাবা ইতালিতে বিজনেসের একটা কাজে আটকে গেছে, কিন্তু কথা দিয়েছে আগামী শুক্রবারই ঠিকই চলে আসবে। আরিয়ান ভাইয়া কোথায় মামি? এখন কেমন আছে সে? মিসেস শায়লা শান্ত শিষ্টি হাসি হেসে বললেন, আয়, তোকে আরিয়ান সহ আরও একজনের সাথে দেখা করাবো। সাদিকা বেগম সেখানে মুখ কাচুমাচু করে দাঁড়িয়েছিলেন। মিসেস শায়লা তার দিকে এগিয়ে এসে হাসি দিয়ে বললেন, তুমি এখানে আবার দাঁড়িয়ে আছো কেন? ভাইয়ের বাড়িতে এসেছো, ভিতরে যাবে না? সাদিকা বেগমের চোখ ছলছল করে উঠল। এত কিছুর পরেও মিসেস শায়লা তাকে আপন করে নিলেন দেখে খুশিতে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। নিজের ভাবিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিসেস শায়লা তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। যতই হোক, এক সময় এই মহিলাটিকে সে নিজের ছোট বোনের মতো আদর করত। আরিয়ান হৃদিতার রুমে সোফায় বসে বই পড়ছিল। একটু পর দৃষ্টি নিক্ষেপ করে করে হৃদিতার দিকে খেয়াল রাখছে সে। দুদিন পর প্রায় নির্ঘুম থেকে থেকে এখন তার চোখ জোড়া ঘুমে বুজে আসতে চাচ্ছে, কিন্তু অবুঝ মন হৃদিতাকে চোখে চোখে রাখার দরুন আপাতত সেই ইচ্ছে সায় দিচ্ছে না। হৃদিতা অনেকবার তাকে বিশ্রাম এবং ঘুম দেওয়ার কথা বললেও সে কথা কানে তুলেনি আরিয়ান। হৃদিতা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। সে মনোযোগ দিয়ে একটা স্কেচ আঁকছে। হৃদিতা এখন অনেকটা সুস্থ। তার জ্বর প্রায় পুরোপুরি কমে গিয়েছে। হবেই না বা কেন? পুরো রাত আরিয়ান নির্ঘুম থেকে তার ভীষণ খেয়াল রেখেছে। মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরী হৃদিতার জ্বরের ব্যাপারে কিছুই জানে না। হৃদিতা নিজেই তাদেরকে জানাতে নিষেধ করেছিল।
তখনই মিসেস শায়লা একজন মধ্যবয়স্ক মহিলা আর একজন তরুণীকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। আরিয়ান বইটা বন্ধ করে ভালোভাবে উঠে বসলো। হৃদিতাও স্কেচ আঁকা বন্ধ করে সোজা হয়ে বসে সামনের দিকে তাকালো। অনেকক্ষণ ধরে তারা নিচে কথাবার্তা আর চেঁচামেচি শব্দ শুনেছিল, কিন্তু তারা কেউ সেটা পাত্তা দেয়নি। ওরা কেউ কিছু বলার আগেই মিসেস শায়লা সাদিকা বেগম ও রুহিকে দেখিয়ে বললেন, এই হলো তোর একমাত্র ফুপি, আর এই হলো তোর ফুপির একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস রুহি। আরিয়ান হেসে বলল, আরে মা, তুমি এমনভাবে পরিচয় করাচ্ছ যেন আমি ওদেরকে চিনি না। আমার ফুপি এবং রুহির কথা বেশ ভালোভাবেই মনে আছে। বলেই সাদিকা বেগম ও রুহির সাথে কুশল বিনিময় করলো আরিয়ান। তারপর মিসেস শায়লা হৃদিতাকে দেখিয়ে বললেন, আর এই মিষ্টি মেয়েটা হলো আমার হবু পুত্রবধূ হুমায়রা চৌধুরী হৃদিতা, ডক্টর রেজা চৌধুরীর একমাত্র মেয়ে। মিসেস শায়লার কাছ থেকে হবু পুত্রবধূ কথাটা শুনে হৃদিতার লজ্জায় মিলিয়ে গেল। মিসেস শায়লা যে তাকে পুত্রবধূ বানাবে সেটা সে জানতো, কিন্তু আজ এভাবে সবার সামনে সরাসরি হবু পুত্রবধূ বলাতে সে কিছুটা অবাক আর সাথে লজ্জাও পেল। এক অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে গেল তার দেহ মনে। আরিয়ান ওর অবস্থা দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। সে আপাতত তার ও হৃদিতার এঙ্গেজমেন্ট ও বিয়ের কথা না জানলেও এটা নিশ্চিত যে হৃদিতার সাথে তার অচিরেই এঙ্গেজমেন্ট এবং বিয়ে হবে। এই জন্য এক অদ্ভুত ভালো লাগায় তার মন সব সময় ফুরফুরে থাকে। হৃদিতা সাদিকা বেগম ও রুহির সাথে পরিচিত হয়ে তাদের সাথে কুশল বিনিময় করলো। আরিয়ান ও হৃদিতার আন্তরিকতাপূর্ণ আচরণে সাদিকা বেগম ও রুহি বেশ সন্তুষ্ট ও খুশি হলো। তবে মিসেস সাদিকা বেগম কিছুটা মনক্ষুণ্ণ হলেন, যেন তিনি রুহির সাথে আরিয়ানের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রুহি আরিয়ানকে পছন্দ করে কিনা সেটা তিনি জানেন না। তবে রুহির হাব ভাবে তেমন কিছু মনে হলো না। সে উল্টো হৃদিতা ও আরিয়ানকে কংগ্রাচুলেশন করতে লাগলো। হৃদিতাকে জড়িয়ে ধরে তার সাথে দুনিয়ার কথা জুড়ে দিল, যেন সে তার কত দিনের চেনা ও পুরনো বান্ধবীকে পুনরায় ফিরে পেয়েছে। হৃদিতাও খুব মিশুক স্বভাবের, তাই সেও খুব সহজেই মিশে গেল রুহির সাথে। দুজনের এমন বন্ধুত্ব দেখে সবাই বেশ খুশি হলো। রুহি আহ্লাদি কণ্ঠে হৃদিতাকে উদ্দেশ্য করে বলে উঠল, ওয়াও, আমার হবু ভাবিটা কত সুইট, একদম চাঁদের মতো দেখতে মুখখানা। মাশাল্লাহ, কারো নজর না লেগে যায়। আরিয়ান ভাইয়া ভীষণ লাকি তোমাকে পেয়ে, আর তুমিও ভীষণ লাকি আরিয়ান ভাইয়ার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছ। হৃদিতা মৃদু হেসে রুহির গাল টিপে দিয়ে বলল, তুমিও দেখতে খুব সুন্দর রুহি, সেই সাথে ভীষণ সুইট। দোয়া করি তুমিও যেন তোমার মনের মতো একজন জীবনসঙ্গী খুঁজে পাও। আরিয়ানকে চুপ থাকতে দেখে রুহি হঠাৎ বলে উঠল, এ কি আরিয়ান ভাইয়া, তুমি কথা বলছো না কেন? আমাকে তুমি ভুলে গেলে? আরিয়ান উঠে এসে রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ছোট্ট মিষ্টি বোনটাকে আমি কি করে বলতে পারি? তোর এই ভাইটার কথা মনে ছিল না এতদিন? এই কথা শোনা মাত্রই রুহির মুখটা পানসে হয়ে গেল। একটা অপরাধবোধ এসে ভর করলো তার মধ্যে। আরিয়ান সেটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, আরে ধুর পাগলি, মজা করছিলাম। রুহি তবুও অপরাধী কণ্ঠে বলল, আমি তোমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইনি আরিয়ান ভাইয়া। তোমাদের দুঃসময়ে তোমাদের পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু সময় ও পরিস্থিতির চাপে আর সেটা হয়ে ওঠেনি। এই জন্য মনে মনে আমি বেশ অনুতপ্ত। আমি জানি তোর মনটা কেমন, তাই তোকে এক্সট্রা এক্সপ্লেন দিতে হবে না। আর এসব কথা ভেবে কষ্ট পাস না। আচ্ছা, এখন রুমে যা। তোর অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর, পরে অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়া যাবে। মিসেস শায়লা ও সাদিকা বেগমের সাথে রুহি চলে যেতেই হৃদিতা আরিয়ানের কাছে এলো। আরিয়ানের মুখের দিকে লজ্জা মাখা মুখে তাকিয়ে বলল, আজকে মামুনি আমায় কি বলে ডাকলো? আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর খুব সুন্দর একটা হাসি দিয়ে হৃদিতার গাল ধরে বলল, সম্বোধনটা একদম ঠিকই মানিয়েছে তোমার সাথে। তুমি আমার মায়ের ভবিষ্যৎ পুত্রবধূ, আর আমার। এতটুকু বলে আরিয়ান থেমে গেল। হৃদিতা ব্যাকুল কণ্ঠে বলল, তোমার কি আরিয়ান?
এখন বলবো না, বিয়ের পরেও এই নামটা ধরে রাখবো। তবুও তোমার মুখে একবার আমি ওই ডাকটা শুনতে চাই আরিয়ান, প্লিজ একবার বলো। আরিয়ান হৃদিতার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থেকে ভালোবাসাময় কণ্ঠে বলল, বউ। আকাশে আজ বড় সড়ো পূর্ণিমার চাঁদ উঠেছে। জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়েছে চারপাশ। ছাদের এক পাশে শিউলি ফুলের গাছটা থেকে মনোমুগ্ধকর সুঘ্রাণ ভেসে আসছে। মৃদুমন্দ বাতাসে চারদিক ভরে গেছে। এই মনোমুগ্ধকর পরিবেশে দোলনায় বসে আরিয়ান গিটারের টুংটাং আওয়াজ বের করছিল। নিজের মনে মনে গানের কিছু কলি ভাঁজ করে সেগুলোকে সুর দেওয়ার চেষ্টা করছে। তখনই সাদা লম্বা গোল গাউনে ছাদে আগমন ঘটল হৃদিতার। সে কোনো কথা না বলে আরিয়ানের পিছনের দোলনায় হাত রেখে দাঁড়িয়ে রইল। আরিয়ান সাথে সাথেই হৃদিতার উপস্থিতি টের পেয়ে গেল। হৃদিতার শরীর থেকে সব সময় একটা অন্যরকম মিষ্টি ঘ্রাণ আসে। সেই সুঘ্রাণের সাথে হৃদিতার গায়ের ঘ্রাণ আরিয়ানের খুব ভালো করে চেনা আছে। সে গিটার বাজানো থামিয়ে পেছনে তাকিয়ে দেখল চাঁদের আলোয় চকচক করতে থাকা হৃদিতার মায়াবী মুখটা। চন্দ্রকিরণে একদম চন্দ্রকন্যার মতোই লাগছিল তাকে। এই একটা মুখের দিকে তাকিয়ে সে অনন্তকাল পাড়ি দিতে পারবে। আরিয়ান মুগ্ধ দৃষ্টিতে অপলক চেয়ে থাকলো সেই মিষ্টি ও মায়াবী চেহারার অধিকারী অষ্টাদশী রমণীটির দিকে। কি হলো, থামলে কেন? পাশে এমন একটা অনিন্দ সুন্দরী শুভ্র পরে দাঁড়িয়ে থাকলে অন্য কারো কাজে মনোযোগ আসে? হৃদিতা হেসে দোলনায় আরিয়ানের পাশে জায়গাটায় বসলো। তখন আরিয়ান কিছুক্ষণ হৃদিতার পানে তাকিয়ে থেকে শান্ত ও গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে মানা করেছিলাম না সাদা পোশাক পরে আমার সামনে না আসতে? হৃদিতা আমতা আমতা করে বলল। না মানে মনে ছিল না। আরিয়ান হৃদিতার হাতটা ধরে স্বাভাবিক ও কোমল কণ্ঠে বলল, সাদা পোশাকে দেখলে তোমাকে এই দুনিয়ার কোনো নারী মনে হয় না, মনে হয় স্বর্গলোক থেকে আগত কোনো এক অপরূপ অপসরী তুমি। তোমাকে ওই অবস্থায় দেখলে আমার ঘোর লেগে যায়, অদ্ভুত আসক্তিতে হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়। নিজেকে তখন আমি নিয়ন্ত্রণ করতে পারি না। হৃদিতা কোনো কথা না বলে চুপ করে আরিয়ানের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চাঁদের আলোয় এই সুদর্শন পুরুষটাকে আরো অসম্ভব সুদর্শন লাগছে হৃদিতার চোখে। আরিয়ান আবার বলতে শুরু করলো, জানো রীতি, গানের মাঝে আমি যেমন আমার অস্তিত্ব খুঁজে পাই, তেমনি তোমার মাঝে আমি আমার প্রাণ খুঁজে পাই। এই দুইটা সত্তা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুমিহীন আমি যেন সুরবিহীন কোনো গান, নিশ্চল আত্মাহীন দেহ। এমন মনে হয় তোমার আর আমার অনন্তকালের সম্পর্ক, যেন 1000 বছর ধরে আমি তোমাকে চিনি। আমরা দুজন অমর চিরসাথে। আরিয়ানের ঘোর লাগানো কথা শুনে হৃদিতা আরিয়ানের অপর হাতটা শক্ত করে ধরে কাঁধে মাথা রাখলো। এখানে যেন তার পরম শান্তি, তার বেঁচে থাকার প্রিয় আশ্রয়স্থল। খুবই ক্ষীণ অথচ দৃঢ় কণ্ঠে হৃদিতা বলল। ভালোবাসি তোমায় আরিয়ান। আরিয়ান মুচকি হাসলো। সে হৃদিতার হাত দুটো আরো শক্ত করে ধরে রেখে ফিসফিস করে বলল, ভালোবাসি তোমার রীতি, প্রচণ্ড ভালোবাসি। এভাবে মুহূর্তের পর মুহূর্ত কেটে যায় কিন্তু কারো কোনো সাড়া পাওয়া যায় না। যেন এর চেয়ে শান্তির মুহূর্ত পৃথিবীতে আর কিছুই নেই। এভাবে তারা কাটিয়ে দিতে পারবে যুগের পর যুগ। নীরবতা ভেঙে হৃদিতা আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, তুমি আবারও গান গাওয়া শুরু করো না আরিয়ান। পড়াশোনার পাশাপাশি তুমি চাইলে একজন প্রফেশনাল সিঙ্গার হতে পারবে। আরিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি খ্যাতি লাভের জন্য সিঙ্গার হতে চাই না রীতি, আমি ভালো থাকার জন্য গান গাই। গানের মাঝে নিজের অস্তিত্ব আর তোমাকে খুঁজে পাই আমি। হৃদিতা মাথা উঠিয়ে বলল, তোমার গানের গলা অসাধারণ। সকলের মাঝে এই গানের গলা ছড়িয়ে দাও তুমি। যশ খ্যাতি এই সব কিছু আর সম্মানের জন্য নয়, লাখো কোটি মানুষকে শান্তি দেওয়ার জন্য গান গাইবে তুমি। কি পারবে না? আরিয়ান হৃদিতার দিকে তাকিয়ে দু হাতে ওর নরম গাল স্পর্শ করে কোমল কণ্ঠে বলল, যদি তুমি পাশে থাকো তাহলে আজীবন গাইব। তুমি আমার অনুপ্রেরণা। আর আমি যদি সব সময় না থাকি?
হৃদিতার কণ্ঠে আশঙ্কা। হঠাৎ এ ধরনের কথা শুনে আরিয়া ভীষণভাবে চমকে উঠল। তার হৃৎস্পন্দন যেন সাময়িক সময়ের জন্য থেমে গেল। হৃৎপিণ্ডের অদ্ভুত এক তীব্র চাপ অনুভব করল সে। হৃদ্যবিহীন সে নিজেকে, নিজের অস্তিত্বকে কল্পনা করতে পারে না। সেখানে তাকে ছাড়া বেঁচে থাকার তো প্রশ্নই উঠল না। তার ভেতরটা মনের অজান্তেই দুমড়ে মুচড়ে গেল কিছু মুহূর্তের জন্য। নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ করে সে হৃদিতাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরল। চোখ থেকে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। হৃদিতা থমকে গেল। আরিয়ান শান্ত অথচ চাপা কষ্টে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না হৃদি, কখনো না, কোনো দিনও না। তুমি না আমি অস্তিত্বহীন। তোমাকে ছাড়া আমি কোনোভাবে বেঁচে থাকতে পারবো না। এটা সাময়িক সময়ের কোনো আবেগ নয় যে কিছুদিন পরেই তা মিটে যাবে। এই আবেগ অনন্তকালের, চিরকালের। তুমি এই ধরনের কথা আর কখনো বলবে না আমার সামনে।